কোথাও যদি কোনো পাড়ার মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে চুরি হচ্ছে, তাহলে বুঝবেন যে পাহারাদারের সাথে সেই চোরের নিশ্চয়ই কোনো যোগসাজশ রয়েছে। সেই পাহারাদার এবং চোর তাদের মধ্যে হাত মিলিয়ে তারা একসাথেই চুরিটা করছে। কারণ একজন চোরের পক্ষে পাহারাদারের চোখ এড়িয়ে তখনই চুরি করা সম্ভব যদি সেই পাহারাদার চোরকে দেখেও না দেখার ভান করে। ঠিক সেই রকমই যেমন একটা ক্যান্সার সেল আমাদের শরীরের মধ্যে যখন বাড়ে, তখন আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাকে কবজা করে নিতে হয়। তাকে কোনো রকমভাবে ঘুষ দিয়ে বা কোনো রকমভাবে হাত মিলিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হয় যার ফলে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সেটা ক্যান্সারের বিরুদ্ধে কাজ না করে। তাহলে এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আজকে আমি আপনাদের বলবো ইমিউনোথেরাপির কথা। প্রথমে ফিরে যাই সেই পাড়াটায় যেখানে চোর অত্যন্ত বেশি পরিমাণে চুরি করে চলেছে এবং সেইখানকার এলাকার যে পাহারাদাররা রয়েছে, যে চৌকিদাররা রয়েছে, তারা সেই চোরের সাথে হাত মিলিয়ে সেই চোর যখন চুরি করছে তখন তাকে চুরি করতে দিচ্ছে, তাকে বাড়তে দিচ্ছে। ধরা যাক সেই সময় সেই এলাকার যে পুলিশ স্টেশন আছে সেখানে কোনো বড় ইন্সপেক্টর, নতুন কোনো ইন্সপেক্টর এলেন এবং তিনি এসে পুরো ব্যাপারটা বুঝে সবার প্রথমেই ডিসাইড করলেন যে এই যে নেক্সাসটা রয়েছে, যে হাত মিলিয়ে একসাথে চৌকিদার আর চোর কাজ করছে, সেই সেই একসাথে নেক্সাসটাকে ভাঙতে হবে। এবং তখন সে প্রথমেই গিয়ে সেই যে চৌকিদার রয়েছে তাদেরকে গিয়ে একটু শাসিয়ে দিলেন। তিনি বলে দিলেন যে না দেখো, যা হয়েছে হয়েছে, এরপর কিন্তু যখনই চোর আসবে তোমার আর চোখ বুজে থাকলে চলবে না, চোরকে কিন্তু ধরতে হবে। তার মানে কি হলো? তার মানে চোর এবং চৌকিদার যে একসাথে হাতটা মিলিয়েছিল সেই হাত মেলানোটাকে কিন্তু তারা ভেঙে দিলেন। তো সেই বড়বাবুই হচ্ছে ইমিউনোথেরাপি। সেই ইমিউনোথেরাপির কাজ কি? ইমিউনোথেরাপির কাজ হচ্ছে যে একটা ইমিউন সেল বা আমাদের রোগ প্রতিরোধকারী যে কোষগুলি রয়েছে শরীরের মধ্যে, তার সাথে ক্যান্সার সেল যে একটা হাত মিলিয়েছিল সেই মেলাটাকে ভেঙে দেওয়া। এবং তার ফলে যেই ইমিউন সেলসগুলো এতক্ষণ ধরে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করছিল না, এখন সেই সেম ইমিউন সেলসগুলো ক্যান্সারকে আক্রমণ করবে এবং ক্যান্সারকে সম্পূর্ণভাবে পরাভূত করে দেবে। কাজেই বুঝতে পারছেন যে ইমিউনোথেরাপি, এটার ডাইরেক্টলি কিন্তু কোনো ক্যান্সার সেলের ওপর অ্যাকশন নেই। ইমিউনোথেরাপি কি করে? ইমিউনোথেরাপি শরীরের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যে রোগ প্রতিরোধকারী কোষগুলি রয়েছে, তাকে এম্পাওয়ার করে দেয়, তাকে আরও অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে তারা গিয়ে এবারে ক্যান্সারের সেলের ওপর অ্যাটাক করে। কিছু কিছু ক্যান্সার রয়েছে যেখানে এই ইমিউনোথেরাপি দুর্দান্ত রকম কাজ করে। যেমন আমি একটা কথা বলতে পারি, মেলানোমা, যেটা স্কিনের একটা ডিজিজ। এই মেলানোমাতে কিন্তু ইমিউনোথেরাপি অলমোস্ট 80% রেসপন্স রেট নিয়ে কাজ করে। অর্থাৎ 5 জনকে যদি আপনি ইমিউনোথেরাপি দেন তাহলে 4 জনের মধ্যেই কিন্তু ইমিউনোথেরাপি ভালো রেসপন্স করবে। লাং ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, এরকম আরও বেশ কিছু ক্যান্সার রয়েছে যেখানে কিন্তু ইমিউনোথেরাপি খুব ভালো কাজ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে ইমিউনোথেরাপির রেসপন্স রেট হচ্ছে 30 থেকে 40%। অর্থাৎ 10 জন পেশেন্টকে যদি আমি ইমিউনোথেরাপি দিই তাহলে তাদের মধ্যে 3 থেকে 4 জনের মধ্যে ইমিউনোথেরাপি ভালো কাজ করবে, 5 থেকে 6 জনের মধ্যে অতটা ভালো কাজ করবে না। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ, আমরা যারা ইমিউনোথেরাপি প্র্যাকটিস করি, যারা ইমিউনোথেরাপি দিয়ে ক্যান্সারের চিকিৎসা করি, তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো কোন কোন পেশেন্ট, এই যে 3 বা 4 জন পেশেন্ট যাদের মধ্যে ইমিউনোথেরাপি কাজ করবে তারা কারা, সেটা জানাই সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এবং সেটা জানার বেশ কিছু উপায় রয়েছে। সবার প্রথমে আমরা যখনই কোনো পেশেন্টকে ইমিউনোথেরাপি দেওয়া আমি যখন স্টার্ট করি তখন তার আগে তার যে বায়োপসি করা হয়েছে সেই বায়োপসি স্পেসিমেনের মধ্যে আমরা একটা টেস্ট করাই যেটার নাম হচ্ছে PDL1। এই PDL1 এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম ডেথ লাইগ্যান্ড 1। এই PDL1 যদি কোনো ক্যান্সার সেলের মধ্যে বেশি বেশি পরিমাণে এক্সপ্রেসড হয় তাহলে সেই ক্যান্সারের বিরুদ্ধে কিন্তু ইমিউনোথেরাপি খুব ভালো রেসপন্স করতে পারে। এছাড়া আরও এক ধরনের জিন মিউটেশন রয়েছে যেটাকে বলা হয় মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি বা MSI। এই MSI যদি বেশি পরিমাণে থাকে
তাহলে সেটাকে বলা হয় MSI হাই। এই MSI হাই বা MSIH, এই যেই সমস্ত ক্যান্সারগুলি থাকে যাদের মধ্যে এইগুলি দেখতে পাওয়া যায়, সেখানে ইমিউনোথেরাপি দুর্দান্ত রকম রেসপন্স করে। কিছুদিন আগে আপনারা হয়তো মনে করে থাকতে পারেন, 1-1.5 বছর আগে বিভিন্ন প্রচলিত সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচারিত হয়েছিল যে জিম্পারলি বা ডস্টারলিম্যাব নামের একটি ওষুধ, সেটা কোলন ক্যান্সার যাদের MSI হাই সেখানে সম্পূর্ণভাবে ক্যান্সারকে ভ্যানিশ করে দিচ্ছে। কাজেই MSI হাই, PD-L1 এগুলি হচ্ছে একটি দিক নির্দেশ যেগুলি আমাদের বলে দেয় যে ইমিউনোথেরাপি এই ক্যান্সারের মধ্যে কাজ করবে কি করবে না। আরও একটি এরকমই মার্কার হচ্ছে TMB অথবা টিউমার মিউটেশনাল বার্ডেন। এই টিউমার মিউটেশনাল বার্ডেন মানে যে ক্যান্সার সেলটি রয়েছে বা টিউমারটি রয়েছে তার ডিএনএর মধ্যে যদি অজস্র মিউটেশন থাকে, বিভিন্ন রকমের মিউটেশন যদি সেই কোষের মধ্যে থাকে, জিন মিউটেশন, তাহলে সেক্ষেত্রে আমাদের TMB হাই হয়, অর্থাৎ টিউমার মিউটেশনাল বার্ডেন খুব বেশি থাকে। এই ধরনের কোষগুলি কিন্তু ইমিউনোথেরাপিতে অত্যন্ত সেন্সিটিভ। কাজেই তারা কিন্তু এই ইমিউনোথেরাপি দিলে সেই ইমিউন অ্যাক্টিভেশন হয় এবং ইমিউন অ্যাক্টিভেশন হয়ে সেই সেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মারা পড়ে। কাজেই 3টে ইমিউনোথেরাপির মার্কার মূলত আছে, একটি হচ্ছে PD-L1, একটি MSI হাই এবং একটি হচ্ছে TMB। এগুলি দেখে নিয়ে তারপরে কিন্তু ইমিউনোথেরাপি দেওয়া উচিত। আপনি আপনার মেডিকেল অনকোলজিস্টের সাথে যখন কথা বলবেন তখন অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে ডাক্তারবাবু, আমার এই 3টি মার্কারের মধ্যে কোনটি পজিটিভ এবং কোনটির উপর ভিত্তি করে আপনি আমাকে ইমিউনোথেরাপি দিচ্ছেন। কাজেই সবসময় মনে রাখতে হবে যে ইমিউনোথেরাপি মানেই যে একদম মিরাকুলারের মতো সমস্ত মিরাকেল করে দেবে এবং সমস্ত রোগটাকে সারিয়ে দেবে, ক্যান্সারটাকে ভ্যানিশ করে দেবে, তা নয়। এর মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট নিউয়ান্স আছে যেগুলোকে কিন্তু একজন ডাক্তারবাবু বা একজন মেডিকেল অনকোলজিস্টকে খুব ভালোভাবে লক্ষ্য করে তারপরে কিন্তু অ্যাডভাইস করতে হবে। ইমিউনোথেরাপির আরেকটি অত্যন্ত ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ইমিউনোথেরাপির একটা লেয়াজ থাকে। আমি এর আগে এই নিয়ে ভিডিও বানিয়েছি। এই ইমিউনোথেরাপির মধ্যে আমি যেটা বললাম যে মাত্র 3 থেকে 4 জন, 10 জনকে দিলে 3 থেকে 4 জনের মধ্যে এটা রেসপন্স করবে, কিন্তু ইমিউনোথেরাপির বিউটি হচ্ছে যে যেই 3 বা 4 জনের মধ্যে এটা রেসপন্ড করবে সেক্ষেত্রে তারা কিন্তু বহুদিন ইমিউনোথেরাপি নিয়ে ভালো থাকবে, অর্থাৎ ডিজিজটা কন্ট্রোলড অবস্থায় থাকবে। এবং দেখা গিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত অ্যাগ্রেসিভ ক্যান্সার, যেটার কোনো টার্গেট পাওয়া যাচ্ছে না, কোনো টার্গেটেড থেরাপি দেওয়া যাচ্ছে না, সেখানে ইমিউনোথেরাপি দেওয়ার ফলে বহুদিন, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত মেটাস্ট্যাটিক লাং ক্যান্সার পেশেন্ট বা মেটাস্ট্যাটিক ব্লাডার ক্যান্সার পেশেন্টরা কিন্তু ভালো রয়েছেন, কন্ট্রোলড অবস্থায় রয়েছেন, রোগটা কিন্তু ছড়াচ্ছে না। কাজেই ইমিউনোথেরাপি আজকে আমাদের একজন অ্যাজ এ মেডিকেল অনকোলজিস্ট আমি বলতে পারি আমার অস্ত্র ভাণ্ডারের সব থেকে সেরা অস্ত্র, এবং এটা আমাকে বুঝে শুনে ঠিক জায়গায় প্রয়োগ করতে হবে যাতে পেশেন্টদের ক্যান্সারটা সব থেকে ভালোভাবে কন্ট্রোল করা যায়। ইমিউনোথেরাপির সাইড এফেক্টস কিন্তু কেমোথেরাপির মতো নয়। ইমিউনোথেরাপির সাইড এফেক্টস যেগুলি হয় সেগুলো সাধারণত, যেটা বললাম, ইমিউন সিস্টেমটা যেহেতু অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, কাজেই আমাদের অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে শরীরের নিজস্ব ইমিউন সিস্টেমটাই কিন্তু কাজ করতে শুরু করে দেয়। এটাকে বলা হয় অটো ইমিউন এফেক্টস। সাধারণভাবে দেখা যায় এই অটো ইমিউন বা সিরিয়াস অটো ইমিউন এফেক্ট মাত্র 5 থেকে 7% পেশেন্টদের মধ্যেই আমরা দেখতে পাই। 90 থেকে 95% পেশেন্টদের মধ্যে আমরা কিন্তু এই ইমিউন বা অটো ইমিউন সাইড এফেক্টস দেখতে পারি না। এই সাইড এফেক্টসগুলো কী কী? এগুলি কোলাইটিস মানে কোলনকে যদি ইনভলভ করে তাহলে ডায়রিয়া হতে পারে, লিভারকে ইনভলভ করলে তাহলে হেপাটাইটিস হতে পারে, যদি থাইরয়েডকে ইনভলভ করে তাহলে থাইরয়েডের যে হরমোনগুলো সেগুলো ইমব্যালেন্স হয়ে যেতে পারে, থাইরয়েডাইটিস হতে পারে, অনেক সময় পিটুইটারি গ্ল্যান্ডকে ইনভলভ করে যেটাকে হাইপোফাইসাইটিস বলে, হার্টকে ইনভলভ করতে পারে, মায়োকার্ডাইটিস বলে। ভয় পাবেন না, সবসময় মনে রাখতে হবে যে কোনো চিকিৎসারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং এই যে ইমিউন সিস্টেম, এই যে ইমিউনোথেরাপি, এই ইমিউনোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অত্যন্ত কম। ইউজুয়ালি 100 জনের মধ্যে 5-7 জনের থেকে বেশি এটা দেখতে পাওয়া যায় না। এই কারণে ইমিউনোথেরাপি কিন্তু আমরা অনেক বেশি বয়স্ক পেশেন্টদের মধ্যেও দিতে পারি। যেই সমস্ত পেশেন্টদের আমরা কেমোথেরাপি দিতে পারছি না তাদেরকেও কিন্তু আমরা ইমিউনোথেরাপি দিই এবং অত্যন্ত ভালোভাবে তাদের রেসপন্স আসে। এই যে জুন মাস, এটা হচ্ছে ইমিউনোথেরাপি অ্যাওয়ারনেস মান্থ। আমি চাইবো আপনারা
ক্যান্সার নিয়ে সচেতন হন, ঠিক সেরকমভাবে ইমিউনোথেরাপি নিয়েও আপনারা সচেতন হন। ইমিউনোথেরাপি একসময় অত্যন্ত এক্সপেন্সিভ ছিল, কিন্তু বিভিন্ন কোম্পানিগুলোই তাদের এখনকার পেশেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক অ্যাফোর্ডেবল খরচে ইমিউনোথেরাপির বেনিফিট সাধারণ মানুষদের মধ্যে পৌঁছে দিচ্ছেন। কাজেই এই ইমিউনোথেরাপি নিয়ে সচেতনতাটার কিন্তু অত্যন্ত প্রয়োজন আছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।